শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। বাংলা সাহিত্য জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে পরিচিত শিল্পকর্ম। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ, বেশ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছিলেন। আজ গল্পস্বল্পে আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প প্রত্নতত্ত্ব। গল্পটির প্রথম প্রকাশ সাহিত্যিকের দ্বিতীয় ছোট গল্প সংকলন মৌরিফুল বইটিতে। বইটি 1339 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত, গল্পে প্লট সৃষ্টির প্রয়োজনে সাহিত্যিক কিছু আদি ভৌতিক ঘটনার অবতারণা করেছেন। তা নিতান্তই লেখকের কল্পনাপ্রসূত। তা FM গোল্ড কোনোভাবেই সমর্থন করে না এবং শ্রোতাদের কাছে অনুরোধ, তারা যেন এই অনুষঙ্গে না গিয়ে কেবলমাত্র গল্পের রসাস্বাদন করেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: রাজীব, সোমক, অর্পণ এবং অর্ণব। আবহ নির্মাণ ও সম্পাদনা রাজীব। গল্পের সূত্রধর রাজীব। শুরু হচ্ছে প্রত্নতত্ত্ব। আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাঁরা কিছু আলোচনা করেছেন তাঁদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত। ডক্টর সেন অনেক দিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিনকতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্তযুগের শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তাঁর প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তাঁর পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি তারা। দিনকতক পরে এ বর্ণনা তাঁর মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিতক্ষে পজ হলো যে, তারা কি করে হবে? তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন। মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল, মানে বেশ বোঝা যাচ্ছে না কি। তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জম্ভোলা। তাঁর এ ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ, ওসব চাকরিবাজি রে বাবু, চাকরিবাজি। নইলে কোথাকার পাটালিপুত্র কোথায় চলে গেল, আর আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া ও ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই নাকি? কিছু নয় রে বাবু, কিছু নয়, ওসব চাকরিবাজি। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্রবু সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্র বিপ্লবের মতো সেখানে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খানিকক্ষণ খোশ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এই কথা সে কথার পর ডক্টর সেন বললেন, চা নাই, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারোর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম।
চা এলো। চা খেতে খেতে সুকুমারবাবু তাঁর গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটের কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে তুমি। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক কাল ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। তো ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়ার কথা উঠল। এর আগে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়ার প্রস্তাব হয়েছিল, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে ওরা পিছিয়ে যান। তা আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখন বিশেষ কিছু পাওয়ার আশা নেই। অবশেষে আমার আপত্তি কিন্তু টিকল না। ওটা খোঁড়ার জন্য টাকা বরাদ্দ হলো। তো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। শেষে গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটতে হবে তার কাছে আরেকটা ঠিক তেমনি ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে, তা প্রায় মজে এসেছে। ওই ঢিবি দুটো খুব বড় বড়, ময়না কাঁটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম হয়ে গিয়েছিল। তো ওই পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, আর তার পেছনের ঢালু দিকটায় ফাঁকা ঘাসের জমি আছে। জায়গাটা একটু নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কিছুটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান বারে বারে বদলে চলি। পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে। তো এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোক বলে নাস্তিক পণ্ডিতের ভিটে, আর ছোটটাকে বলে টোলবাটির ভিটে। কারোর মতে নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন, আর ঠিক এই কারণে দেশের লোকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটে। যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। কিন্তু আমি যা জানতে পেরেছি, আগে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করেই বা আমি তা জানলাম, এবার সেটাই বলবো। কিছুকাল পরে ঢিবির ওপরকার বন কাটানো হলো। তারপর প্রকৃতপক্ষে খনন কার্য যা বলে তাই শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন। তিনি শুধু যে প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন তাই নয়, তিনি ছিলেন তার থেকে অনেক বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তাঁরই আগ্রহ ও উৎসাহে আমরা এই কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়ানিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব আর উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা ওই নিদেন পক্ষে একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি, অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই না মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। তা খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা আমি জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল, সে গ্রাম্য কোমরটিকে আমি শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় আধ ঘট কড়ি,
হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো তা জানতো। কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সেই ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগলো। আরো মাটির অনেক ওই ভাঙা ঘট, কলসি, তারপরে একখানা মরচে ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুঁচো, আর সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প। অতএব এটাই এবার ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটে। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, বুঝলে, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলে ও দেবী না হয়ে দেবী মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হয়েছিল তখন তার দিকে তাকিয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি? বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্র বিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল সব। অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলল। সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সে দেবী মূর্তির মুখের দৃঢ় রেখাগুলি, তার দেহের গঠনের শিল্পভঙ্গি ও হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর কারুকার্যে এবং সকলের ওপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত এক মায়াবী সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পীর যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক সে অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটের সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটা যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি, এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখে কিছুটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার ওপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি। আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন ছিল রবিবার। সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি। অন্য কারোর কাছে কথা বলতে আমার বাধে, কারণ তারা আমাকে বিশ্বাস করবেন না। অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল, বুঝলে। ঘরের মধ্যে কিসের যেন একটা সুগন্ধ পেলাম। ওই পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো, গুলগুল ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমার কেমন একটা নেশায় অভিভূত করে ফেললো। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল।
হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে। তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের আর হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম। ঘরে কেউ কোথাও নেই, কেউ নেই। ভাবলাম আরে গেল যা, রাত দুপুরের সময় এই যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন আডম, মে হি স্ট্রাইভ ইনক্রিজ। খানিকক্ষণ বিছানায় বসে থাকার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকবো। তারপর আবার শুয়েও পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় আগের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপর দেখি সেই মণ্ডিত মস্তক পীতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের খুব কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যে ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরের বাঁধানো কত চত্বর, কত গম্বুজ, দেউল, অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছে। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তাঁর ছাত্র। অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্ত পুষ্পগুচ্ছের ঝরা পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার ওপর বর্ষিত হতে লাগলো। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা একেবারে ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ। সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে, তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সবার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরীকে এক মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক, তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। এটির নিটোল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তের যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। কিন্তু আবার বায়োস্কোপের ছবির মতো সেই বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল। শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো, পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, ওপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট, সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়ো, আর সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ থেকে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহু দূরের এক উত্তুঙ্গ তুষার মণ্ডিত পর্বতচূড়া
কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। আর তারপরই চোখের সামনে এই যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়া গাঁ, খড়ের ঘরের পেছনে ছায়াগহন বাঁশ বনে বিকেল নেমে আসছে। বইঁচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতো কালো ভাব গভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ হঠাৎ করে সে দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি। পাশে পাশে আমার ঠিক পাশেই সে বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বছর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ সেটাই আমার বাস্তু ভিটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে। এবং এই জন্যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান। নয়পাল দেবের সময় আমি নালন্দা মহাবিদ্যালয়ের শঙ্খস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্য দেশে হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। অতএব দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান শাক্যশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্যে। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়। আজ অনেক দিন পরে পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে সে কথা বেশ করে মনে পড়ছে। যেদিন আজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করেছিলেন, আমি তখন নালন্দায় অধ্যাপক। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয়, আমি সে বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা করতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর একটি মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। হ্যাঁ, সেই মূর্তিটির টানে অনেক দিন পরে আজ এই পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমাকে নাস্তিক বলত, কারণ আমি একই বৌদ্ধ ছিলাম,
তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না। যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি, তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য। না, আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তার পদাঙ্ক অনুসরণ করেছিলাম। এই যেখানে এখন আছি, সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র। সে লোক তোমাদের জন্যও নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন? কিসের একটা শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডক্টর সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা কোথায়? ডাক্তার সেন বললেন, ঢাকা মিউজিয়ামে। আজ গল্পস্বল্পে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প প্রত্নতত্ত্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গল্পকথক রাজীব, প্রত্নতাত্ত্বিক ডক্টর সেন, সোমক, অতীশ দীপঙ্কর, অর্পণ এবং জনৈক ব্যক্তি অর্ণব। সম্পাদনা এবং আবহ রাজীব। গল্পের সূত্রধর রাজীব। সামগ্রিক পরিচালনায় শুভদা। শেষ হলো আজকের গল্পস্বল্প।